আসসালামু আলাইকুম। শুরু করছি নীল জলে বিশেষে রোদ্দুর পর্ব সংখ্যা ১৩। খোরশেদ ভাই, আপনার সাথে কিছু কথা আছে, সময় হবে কি? সাত সকালে অন্তির কণ্ঠ শুনে খোরশেদ চায়ের কাপ নিয়ে গার্ডরুম হতে বের হয়ে আসে। চোখ দুটোতে তার খানিকটা বিস্ময়ের রেশ এসে ভিড়ে অন্তিকে দেখা মাত্র। সদ্য ঘুম থেকে ওঠা রমণীর সকাল হয় বেলা ১১টায়, ১২টার দিকে, আর সে কিনা আজ এসেছে ভোরবেলাতে। কি দরকার? জি আপা বলেন। ব্যস্ত? না না। অন্তি খোরশেদের হাতে চায়ের কাপ দেখে ঠান্ডা স্বরে বলে, চাটা শেষ করে আসুন। সমস্যা নাই আপা, আপনি বলতে পারেন। আমারও সমস্যা নেই, আপনি চাটা শেষ করে আসুন। বাড়ির মালকিনের মেয়ের আদেশে খোরশেদ আর দ্বিরুক্তি করে না। হাজার হোক বৃত্ত তারা, যেটা বলবে সেটাই শুনতে হবে। গার্ডরুমের ভেতরে গিয়ে সে তড়িঘড়ি করে চা শেষ করার কাজে লেগে পড়ে। সেই সাথে আর চোখে তাকিয়ে দেখে বাইরে অপেক্ষারত অন্তির দিকে। কপাল তার সামান্য ভাঁজ হয়ে আসে। চাকরি জীবনে এত কালে কখনোই কোনো দরকারে এই রমণী তার কাছে আসেনি। কথা হতো খুবই সামান্য, তাও সেটা গেট খোলা নিয়ে। সামনেও প্রায় সময় দ্বন্দ্ববাস্ত, সময়ের তারতম্য নিয়ে। খোরশেদ চা শেষ করে কাপটা রেখে ছোটে বাইরে। অপেক্ষারত রমণীর সামনে দাঁড়িয়ে নত চোখে তাকিয়ে বলে, আপা শেষ, বলতে পারেন। অন্তি ঘাড় ঘুরিয়ে তাকায় খোরশেদের দিকে। হালকা হলুদ টি শার্টের উপর জড়ানো পাতলা চাদরের আড়ালে দু হাত বুকে আষ্টে পিষ্টে বেঁধে নিয়ে ধীর গলায় বলে, আপনি কত বছর ধরে এখানে চাকরি করছেন, মনে আছে কি? হয় আসু তো, এই তো সামনের শ্রাবণে ১৫/৪/১৬তে পড়ব। ২০ বছর বয়সে এইখানে কামে আইছি। কেন আপা? ৯ সাল তার মানে? আচ্ছা, আপনি আসার আগে এই বাসার দারোয়ান কে ছিল সেটা মনে আছে কি? খোরশেদ বিস্তর হেসে বলে, যখন এই বাসায় আইছি তখন কোনো দারোয়ান আসিল না। তয় শুনছি আমি আসার ৩ দিন আগে যে ছিল সে কাজ চাইরা চইলা গেছে। এখন কে আসিল আমি তো জানি না। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আফা, এসব তো আপনারও জানার কথা। আপনার মনে নাই? আমি জন্ম থেকে ১১ বছর পর্যন্ত নানুর কাছেই থেকেছি। এরপরে ১২তে যখন পা দেই তখন আমাকে এই বাসায় নিয়ে আসা হয়। আর এসে আমি আপনাকেই দেখেছি। ও আচ্ছা। অন্তি ঠোঁটে ঠোঁট চেপে কিছু একটা ভাবনায় মশগুল হয়ে পড়ে। চোখের পলক রেখে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বলে, আমাকে আপনাদের রেজিস্টার খাতা দেখাতে পারবেন? রেজিস্টার খাতা? হাজিরা খাতা? আপনাদের পরিচয় বা তথ্য লেখা থাকে যাতে? ওসব তো নেই। খোরশেদের অকপটে না উত্তরে অন্তির কপালে কুঁচকে ভাঁজ পড়ে। চোখ রেখে নিরেট গলায় বলে, আছে। আপনি একটু ভেতরে গিয়ে যে কাঠের আলমারিটা আছে সেটা খুলে খুঁজে দেখুন। আপা, এসবে তো আমাদের অনুমতি নাই। এগুলো ম্যানেজার ভাই দেখে। আর তাছাড়া স্যার জানলে চাকরি বাতিল করে দিব। আজগুবি কথা বলবেন না। একটা খাতার জন্য কেউ চাকরি বাতিল করবে না। আর করলেও আমি বিষয়টা দেখব। আপনি গিয়ে নিয়ে আসুন। খোরশেদ দোটানায় পড়ে যায়। কি করবে ভেবে পায় না। অন্তিকে এ বাসায় সবাই কম বেশি মোটামুটি ভালো করেই চেনে। সে কোনো ধরনের ডরহীন লাগাম ছাড়া মেয়ে, এই নিয়ে কোনো সন্দেহ নেই কারো। সে কোনো ধরনের ডরহীন লাগাম ছাড়া মেয়ে, এই নিয়ে কোনো সন্দেহ নেই কারো। কী উদ্দেশ্যে খাতা দেখতে চাইছে সেটা অজানা থাকলেও যা খুঁজতে চাইছে সেটা খুঁজে না পেলে গোটা খাতাটাই ছিঁড়ে খুঁড়ে ফেলাটাও অসম্ভবের কিছু নয় তার কাছে। শেষে তো বিপদে পড়তে হবে নিজেকেই। ম্যানেজার ভাই জানলেই তো বকাবকি করবে তার সাথে। স্যার ম্যাডামও থমকে ধমকে ধমকে বলবে, তোমাকে এত সতর্ক করার পরেও কেন ওর কথা শুনেছ? যাও, চাকরি বাতিল তোমার। আগাম বিপদের কথা মনে হতেই খোরশেদের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। নিজেকে বাঁচাতে সে উল্টো পথ খুঁজতে থাকে। জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, আপা, আমার কাছে আলমারির চাবি নেই, বড় সাহেবের কাছে আছে। চোখে মুখে স্পষ্ট মিথ্যার চাপ দেখে অন্তির মুখরেখা ক্রমে শক্ত হয়ে ওঠে। পকেট হতে ফোনটা বের করে সময় দেখে। 6:30 পার হচ্ছে। যত বেশি দেরি হবে তত ক্ষতি।
সময়ের কাঁটায় চোখ বুলিয়ে পকেটে ফোনটা রেখে সে সরাসরি খোরশেদকে এড়িয়ে গার্ড রুমের ভিতরে চলে যায়। আপা আপা শোনেন, সত্যি কইতাছি, চাবি নাই আমার কাছে, ম্যানেজার ভাইয়ের কাছে আছে। আপা শোনেন, আপনাকে কাছে আপনার কাছে আমি চাবি চেয়েছি। অন্তির তেজালো কণ্ঠের বিস্ফোরণ হতেই খোরশেদ মিইয়ে যায়। তটস্থ চোখে তাকিয়ে আমতামতা স্বরে বলে, না মানে বেশি কথা না বলে চুপচাপ বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দিন, কেউ যেন না আসে ভেতরে। অন্তি মাঝারি সাইজের আলমারির কাছটা এসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর হাত দ্বারা টান মারতেই খুলে যায় 2 পাল্লা। লক না করেও অযথা মিথ্যা চাবির দোহাই দেওয়া খোরশেদের সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয়। অন্তি এক ঝলক তার দিকে তাকিয়ে ঠোঁট ফুঁড়ে ছোট করে নিঃশ্বাস ছাড়ে। পুনরায় কাগজপত্র ফাইলপত্র ঘেঁটে ঘুটে দুটো রেজিস্টার খাতার অনুসন্ধান পায়। ধুলো জমে স্তূপ হয়ে আছে এক একটায়। হাত দিয়ে ঝাড়া দিতেই নাকে মুখে প্রবেশ করে বালু। অন্তির কাশি উঠে যায়। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে সে দুটো খাতা নিয়ে খোরশেদের ছোট টেবিলের চেয়ারে এসে বসে। পুরো দৃশ্য দরজার সামনে কাঠমূর্তি হয়ে দাঁড়িয়ে অবলোকন করে যায় খোরশদ। মুখ ফুটে টু শব্দ করার সাহস হয় না। সেদিন যেভাবে ম্যাডামের মেয়েকে ধাক্কা মেরে গাড়ির কাছে থেকে সরিয়ে দিয়েছিল, এই মুহূর্তে মুখ খুলে কিছু একটা বলে তাকেও এইভাবে ঘর থেকে বের করে দেওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। কলম আছে? কলম। খাতায় লিখেছে? ও হ্যাঁ আছে। খোরশেদ ব্যস্ত ভঙ্গিতে বালিশের পাশে ডায়েরির মধ্যে রাখা কলমটা বের করে অন্তিকে দেয়। অন্তি কলমটা হাতে নিয়ে তার কাজ শুরু করে। প্রথম রেজিস্টার খাতায় নিচতলার বিবরণীয় মাঝে বিগত বছরের কোনো সন্ধান পায় না সে। গাদা গাদা হিসেব করে রাখা হয়েছে সব কিছুর। পুরো পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে দেখা শেষ করে দ্বিতীয় খাতাটা হাতে নেয়। ধুলোর কারণে থেকে থেকে কাশি তার নাকের ডগায় লাল করে তোলে। সূক্ষ্ম চোখে প্রায় মাঝ পৃষ্ঠার কাছাকাছি গিয়ে হাত থেমে যায় হুট করে। গাঢ় নজর বুলাতেই দেখতে পায় কিছু পুরনো তথ্য সমগ্র। গেটম্যান মাজেদ প্রমাণিক, বাড়ি চৌহালি, কিশোরগঞ্জ। কাজ সমাপ্তির তারিখ 12ই আগস্ট, আষাঢ় 27 জুন 2009। সকল মূল্য পরিশোধকৃত। অন্তি লোকটার নাম, সেই সাথে কাজ সমাপ্তের শেষ তারিখ আন্ডারলাইন করে নেয় সঙ্গে সঙ্গে। কাজ শুরু এবং বয়সের অনুমানে দ্বিধাগ্রস্ত হতে পরের পৃষ্ঠা উল্টাতেই দেখতে পায় গোটা গোটা অক্ষরে লেখা, গেটম্যান জামশেদ মজুমদার, বয়স 49, বাড়ি কেওড়াডাঙ্গা, বালুকা, ময়মনসিংহ। কাজ সমাপ্তির তারিখ 17ই ভাদ্র 22 আগস্ট 2008। সকল মূল্য পরিশোধকৃত। প্রথম জনের বয়স না উল্লেখ করা থাকলেও দ্বিতীয় জনের বয়স উল্লেখ করা দেখে অন্তি কিছু একটা ভেবে নিশ্চিত হয়। কলম দিয়ে গাঢ় করে বৃত্ত আঁকে জামশেদ মজুমদার নামের উপর। তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে বিড়বিড় করে, কেওড়াডাঙ্গা, বালুকা, ময়মনসিংহ। জামশেদ মজুমদারের পর আর কোনো গেটম্যানের তথ্য খুঁজে পায় না সে। পুরো খাতা চোখ বুলানো শেষে উঠে পড়ে চেয়ার ছেড়ে। খোরশেদের মুখোমুখি দাঁড়িয়ে পকেট হতে 1000 টাকার নোট বের করে নির্দ্বিধায় বাড়িয়ে দিয়ে স্থির গলায় বলে, কেউ যেন না জানে। সকাল সকাল 1000 টাকার নোটের দেখা পেতেই খোরশেদের চোখ চকচক করে ওঠে। এতক্ষণের সমস্ত ভয় উবে যায় তার। হাসি হাসি মুখে করে বলে, কেউ জানবে না আপা, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি যেদিন কাজ ছেড়ে চলে যাবেন সেদিন স্টুপিড ম্যানেজারকে বলবেন আপনার কাজ শুরু এবং শেষের তারিখ দুটোই যেন খাতায় লিখে রাখে। শুধুমাত্র কাজ শেষের তারিখ কোনো ব্যক্তির সম্পর্কে পরিপূর্ণ ইনফো হতে পারে না। খোরশেদ অন্তির কাটকাট গলায় বলা কথার অর্থ বুঝতে পারে কি না বোঝা দায়, তবে সে মাথা নাড়িয়ে সায় জানাতে সময় নেয় না। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলে, অবশ্যই আপা।
অন্তি গার্ডরুম হতে বেরিয়ে আসে। ততক্ষণে সকালের আলো ফুটে রোদ উঠেছে পূর্ব আকাশের বুকে। গার্ডেনে শিশির ভেজা ফুলগুলোর রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মনে হচ্ছে জল রঙে মাত্র আঁচড় কাটা হয়েছে। পাপড়ির বাজে বাজে অন্তি ফুলগুলোর গায়ে লেপে থাকা শিশিরগুলো হাত দিয়ে ছেড়ে সতেজে ঘ্রাণ শুষে নেয়। কোমল মঞ্জুরি গুলোকে নিয়ে ব্যস্ত হতেই অনবরত ভাইব্রেশনে কেঁপে ওঠে তার ফোন। আধভেজা হাতে পকেট হতে ফোনটা বের করতেই দেখতে পায় অপরিচিত নাম্বার। অন্তির কপাল কুঞ্চিত হওয়ার আগেই মন ভেবে বসে হয়তো নেবিয়ান সাহেব, কেননা এক এক সময় এক এক নাম্বারে ফোন করেন তিনি। এটা হয়তো তারই অন্য একটা নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অন্তি। নেবিয়ান সাহেবের বদলে নারী কণ্ঠের অচেনা আওয়াজ পেতেই অন্তির চোখ সরু হয়ে আসে। কৌতূহলী গলায় বলে, জি, আমি তোমার আদিবান্টি বলছি, শিখতের মা। অন্তির সরু চোখ সাথে সাথে বড় হয়ে যায়। ফুল ছেড়ে এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে। নেবিয়ান সাহেবের জায়গায় নেবিয়ান সাহেবের মা কল করেছে তাকে, কিন্তু কেন? হঠাৎ জেঁকে বসা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শুকনো ঢোক গিলে বলে, নমুজ গলায় বলে, কেমন আছেন আন্টি? সরি, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। অন্তি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। ফোনে নয়, সামনাসামনি বলতে চাচ্ছি। তোমার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? মিসেস আদিবার নরম স্বরে কথাতে অন্তি আগপিছু কিছু না ভেবে সরাসরি রাজি হয়ে যায়। ময়মনসিংহ যাত্রাটাকে মনে মনে পিছিয়ে সে সময় বের করে নিয়ে বলে, জি, কোথায় দেখা করতে হবে? আজ বিকেলে ব্লুবেরি কফি শপে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাকে লোকেশনটা ইটস ওকে আন্টি, আমি চিনি। ফোনের অপর পাশ হতে মিসেস আদিবা মৃদু হেসে বলে, ওকে, অপেক্ষা করব তোমার জন্য। আর হ্যাঁ, শুনো, তোমার সাথে আমার স্পেশাল মিটের খবরটা সিক্তকে আগে জানানোর প্রয়োজন নেই। ও একটু আগেই ওর কি একটা কাজের উদ্দেশ্যে ঢাকার বাইরে রওনা হলো। নেবিয়ান সাহেবের অনুপস্থিতিতে নেবিয়ান সাহেবের মায়ের সাথে স্পেশাল মিট, তাও সেটা অগোচরে। অন্তির মনে এই পর্যায়ে না চাইতেও হালকা খটকা হেসে লাগে। তবে এই মুহূর্তে নেগেটিভ কিছু ভাবতে চায় না সে। ছোট করে প্রত্যুত্তর করে, আচ্ছা। অনুধ্যানে কাটে প্রহর। সময়ের দ্রুত জানে বেলার আয়ু নিভে আসে ধীরে ধীরে। গোধূলির সময়কালে গাড়ি নিয়ে ব্লুবেরি কফি শপের সামনে এসে থামে অন্তি। পরনে তার সাদা রঙের উপর কালো সুতোর ভারী কাজের লং টপস, সাথে কালো প্যান্ট, গলায় অফ হোয়াইট স্কার্ফ পেঁচিয়ে চুলগুলো রেখেছে ছেড়ে। অগোছালো রমণীর মাঝে আজ একটু পরিপাটির ছাপ দেখা যায়। যে ঠোঁটে কোনো লিপস্টিকের ছোঁয়া পড়ে না সেখানে আজ হালকা লিপ অয়েল চিকচিক করছে। মনের মধ্যে একরাশ সংশয় আর সংখ্যা নিয়ে কফি শপের ভিতরে প্রবেশ করে অন্তি। প্রবেশ মুখেই সামনের টেবিলটায় দেখতে পায় আগ হতে উপস্থিত থাকা হালকা বেগুনি রঙা শাড়ি পরিহিত মিসেস আদিবাকে। নিরিবিলি কফি শপটায় মানুষের আনাগোনা কম থাকায় চোখে পড়ে সহজেই। আসসালামু আলাইকুম আন্টি। মিসেস আদিবা ফোন হতে দৃষ্টি তুলে তাকায়। চোখের চশমাটা ঠিক করে নরম হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। এসো বসো। অন্তি সামনাসামনি চেয়ার টেনে বসে পড়ে। মিসেস আদিবা ফোন রেখে মুখে বলেন, কি খাবে বলো? ক্যাপাচিনো আর ক্যাফে লাতে? হুইচ এভার ইজ প্রেফার ইজ ফাইন। মিসেস আদিবা হাতের ইশারায় ওয়েটারকে ডেকে মেনু কার্ড থাকা খাবার আইটেম সিলেক্ট করেন। দুটো ক্যাফে লাতে, স্ন্যাক্সের মধ্যে চিকেন চিজ স্যান্ডউইচ আর ডেজার্টের মধ্যে ব্লুবেরি কফি শপের স্পেশাল আইটেম ব্লুবেরি চিজ কেক অর্ডার কনফার্ম করেন। ওয়েটার চলে যেতেই দু হাত ভাঁজ করে টেবিলে রেখে অন্তির দিকে পূর্ণ মনোযোগ দিয়ে বলেন, শিখতের মতে তুমি নেহরিসের মতো একটা ছোট মেয়ে, তাই ছোট বাচ্চাদের পছন্দের খাবার অর্ডার দিলাম। আই হোপ তুমি পছন্দ করবে। মিসেস আদিবার কথায় প্রত্যুত্তরে হাসে অন্তি। সেই সাথে ভদ্রমহিলার হতে স্নেহের আভাস পেতে কিছুটা হাত ছেড়ে বাঁচে সে। মনে মনে পুঞ্জীভূত ভয়গুলোকে কাটিয়ে সহজ সহজ চেষ্টা করে। এতক্ষণ তো ভয়ে জমেছিল কেমন বিহেভ করবে না করবে ভেবে। এখন মনে হচ্ছে যা হবে পজিটিভ কিছু হবে হয়তো। দিনকাল দিনকাল কেমন চলছে তোমার?
জি ভালো। গুড। তোমাকে আজ বেশ সুন্দর লাগছে অন্তি। অন্তি সত্যি সত্যি অবাক না হয়ে পারে না। মিসেস আদিবার মুখে তার প্রশংসা দিনের শুরুর দিনগুলোর কথা মনে পড়েছে। যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের এভাবেই আন্টি তাকে প্রশংসা করেছিল। কিন্তু মাঝে তো বয়ে গিয়েছে কালবৈশাখীর ঝড়। এরপরেও থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে প্রি মাইন্ডে কিছু কথা বলতে চাই। তুমি যদি আমার সাথে একটু কোঅপারেট করো খুশি হব। প্লিজ হেজিটিভ ফিল করবেন না, আমি শুনছি আপনার কথা। ধন্যবাদ। মিসেস আদিবা গলার স্বর টেনে নিজেকে স্বাভাবিক রেখে স্মিত মুখে বলেন, তুমি হয়তো সিক্তকে নতুন নতুন চেনো, হতে পারে কয়েকদিনের পরিচয় মাত্র, বাট আমি তো মা। আমি আমার ছেলের নারী নক্ষত্র চিনি। সিক্ত খুব স্ট্রিক্ট একটা ছেলে। ডেইলি লাইফের চলাফেরা, উঠা বসা, কাজ সব কিছুতেও সিকোয়েন্স মেনে চলে। এমনকি ড্রেস সেন্সের ব্যাপারেও অতিরিক্ত চুজি। একটু এদিক সেদিক হতে পারে না। ও ছোট থেকেই এভাবেই বেড়ে উঠেছে। মানে আমি বোঝাতে চাইছি ওর লাইফস্টাইলটা পুরোটাই আলাদা যদি তোমার সাথে তুলনা করি। প্লিজ তুলনা বলতে আবার এটা ভাববে না আমি তোমার গুণ নিয়ে প্রশ্ন তুলছি। আমি জাস্ট বোঝাতে চাইছি অপোজিট ফর্ম। তুমি হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে, ওপেন মাইন্ডেড। ওর জীবন আর তোমার জীবনের পার্সপেক্টিভ পুরোটাই আলাদা। অন্তির ঠোঁট সামান্য প্রসারিত হয়ে যায় মিসেস আদিবার সূক্ষ্ম কথার ভাঁজ বুঝে। দৃষ্টি নামিয়ে সে টেবিলের দিকে তাকিয়ে থাকে। তার জীবনে সব কিছু কি এত সহজে মিলবে? আদৌ কি এমন হয়েছে? হয়নি তো। তাহলে আজ কেন এত পজিটিভিটি নিয়েছিল? হলো তো ধূলিসাৎ। তোমরা হয়তো বুঝতে পারছো না এখন এই বিষয়টা কতটা জটিল, বাট আমি তো সংসার জীবন দেখেছি, এসেছি এতকাল। আমার এই বিষয়ে কনসেপ্ট আছে। পজিটিভস অ্যাট্রাক্ট বলতে একটা বিষয় আছে সাইকোলজিতে, যেটাকে যেটাকে ইউজ করা হয়। ধরো তুমি চাইছো ফ্রিডম, তোমার বিপরীত পাশের মানুষ চাইছে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখো। সে হয়তো লজিক্যাল আর্গুমেন্ট হিসেবে এখানে হবে গিয়েছে, সেখানে তুমি ইমোশনাল হয়ে পড়ছো, নিজেকে নিজেকে বন্দি ভাবতে শুরু করছো এবং সম্পর্কটাতে তোমার কাছে ভীষণ কঠিন লাগছে। আমি এসব কিছু কিন্তু বিয়ে পরবর্তী সময় নিয়ে বলছি। প্রেমের সময় প্রেমিক প্রেমিকার কাছে সব কিছুই ভালো লাগে, এগুলো সমস্যা হয়ে দাঁড়ায় না, দাঁড়ায় বিয়ের পরবর্তী সময়। ধীরে ধীরে এই ভালো লাগা ভালোবাসা তখন মলিন হয়ে আসে। প্রতিদিন দেখা যাবে বাস্তবতার সাথে ফেস টু ফেস কনভার্সনে তোমরা টায়ার্ড হয়ে উঠেছ। শুধু ভুল আর ভুলই বের হচ্ছে। দুজন দু মেরুর হয়ে সম্পর্কটা স্টেবল রাখা সহজ নয়। তুমি হয়তো ভাবছ আমি হয়তো চাইছি না এই সম্পর্কটা, এই কারণে এসব বলছি, বাট ট্রাস্ট মি, এমন কিছুই না। আমি চাই তোমরা দুজনেই ভালো থাকো দুজনের লাইফে। অন্তি দৃষ্টি নিচু রেখেই জোরপূর্বক হাসি লেপ্টে বলে, ইটস ওকে আন্টি, আমি আপনার কথাগুলো বোঝার চেষ্টায় আছি। মিসেস আদিবা অন্তির কথায় সন্তুষ্টির চাহনি নিক্ষেপ করে। ইতিমধ্যে ওয়েটার একে একে খাবার নিয়ে এলে সে নিজ দায়িত্বে অন্তিকে সার্ভ করে দেয়। অন্তি আতিথেয়তা রক্ষার্থে কফি কাপটা গ্রহণ করে। টেবিল ভর্তি মজাদার খাবারের প্রতি কেন জানি আকর্ষণ কাজ করছে না তার আজ। মস্তিষ্কের ডোপামিন নিঃসরণের কার্য যেন বন্ধ হয়ে এসেছে। মিসেস আদিবা কাপে ছোট করে চুমুক টেনে ধীর গলায় বলেন, সিক্ত এখন হয়তো বুঝতে পারছে না। ও মনে করছে এভাবেই হয়তো জীবন চলে। ওর যে ব্যস্ততা, কর্মজগৎ, সপ্তাহে জুড়ে আমরা কোনো খোঁজ পাই না, নেটওয়ার্ক নেই, সমুদ্রের মাঝে এদেশে ও দেশে, এভাবেই চলে। তোমাকে তাহলে কিভাবে ও ওর পরিবেশের সাথে গড়িয়ে তুলবে বলো? সময়কই এখন হয়তো ভালোবাসাটাকে মেইন ইস্যু করছে, বাট তোমরা যদি নিজেরা নিজেদের সাথে তাল মিলাতে না পারো তাহলে সেই ভালোবাসাটা তো একসময় বিষাদে পরিণত হবে। আবার দেখো রান্না বান্না, ঘর সাজানো, শৌখিন কাজগুলো আর কি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু সংসারটাকে মনে হয় না। আমার জানা মতো তুমি তো এই আমার রান্নাবান্না বা ফ্যান্সি ওয়ার্ক সম্পর্কে ধারণা নেই। অন্তির অকপটে স্বীকারোক্তিতে মিসেস আদিবা আলতো হাসেন। কফিতে ফের চুমুক টেনে সুস্থির গলায় বলেন, আমি কি তাহলে বুঝাতে পেরেছি তোমরা অ্যাকচুয়াল প্রবলেমটা এখানে হবে তোমাকে।
অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? তোমার প্রিয় মানুষটা যদি তোমার রান্না খেয়ে প্রশংসা নাই করতে পারে, তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছে খুশিই না হতে পারে, তাহলে সেই সম্পর্কটা কি আদৌ টিকবে? অন্তি এতক্ষণ যাবৎ মনে মনে কিছু একটা গুছিয়ে নিয়েছিল মিসেস আদিবাকে বলবে ভেবে, পাল্টা কিছু লজিকও সাজিয়ে নিয়েছিল। কিন্তু মিসেস আদিবার শেষ প্রশ্নে এসে সবকিছু এলোমেলো হয়ে যায় তার। বুকের ভেতরটায় গিয়ে লাগে সরাসরি কথাটা। নিরুত্তর হয়ে থাকা ছাড়ার কোনো পথ নেই তার। খাচ্ছ না কেন তুমি? প্লিজ খাও। শিখতো আমাকে কালকে রাতে বলেছে তুমি নাকি ওসব ফাস্ট ফুড খুব পছন্দ করো। প্লিজ ট্রাই করো, দেখো আমি যে কথাগুলো বলেছি এগুলো তোমাদের ভালোর জন্যই বলেছি। আমার ছেলেকে বললে সে কখনোই বুঝবে না, তার কথার সাথে আমি কোনোভাবে পেরে উঠি না। কিন্তু কথাগুলো বলা জরুরি ছিল, একজনকে তো অন্তত বোঝাতে হবে। তাই তোমাকে বলা, তুমি যদি মন খারাপ করো আমার ভীষণ খারাপ লাগবে। দেখো এসবে কিন্তু রেটিং নিয়েও ভাতে ঝামেলা। ধরো তুমি চাইছো তোমার সন্তান তোমার মতো করে বেড়ে উঠবে, কিন্তু শিখতে চাইছে তার সন্তান তার মতো শৃঙ্খলাবদ্ধ হবে। কিন্তু কি করবে তখন? অন্তি অনিচ্ছে সত্ত্বেও কপির মগে হালকা চুমুক টানে। ক্যাফেলাতের মতো মিষ্টি জাতীয় খাবারেও কেন জানি তার মনে হচ্ছে তিতা। নিজেকে ধাতস্থ করতে গিয়ে হাঁপিয়ে ওঠে। শরীর জুড়ে অস্থির লাগছে। এই মুহূর্তে খোলা হাওয়া ভীষণ প্রয়োজন। আশ্চর্যজনকভাবে ওনার কথা হুট করে ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে বিশাল সমুদ্রে জাহাজে করে কে সে হারিয়ে যাচ্ছে তার থেকে অনেক দূরে। অন্তি! মিসেস আদিবার ডাকে অন্তির হুঁশ ফিরে। হারানোর সুর কেটে শান্ত গলায় তাকিয়ে বলে, আমার মনে হয় আমি আপনার কথা পুরোপুরি বুঝতে পেরেছি আন্টি। ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। অবশ্যই আমি কনসার্ন হব বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অন্তি। আমি জানতাম তুমি বুঝবে আমার কথা। প্লিজ এটা চিজ কেকটা ট্রাই করো, তোমার জন্য অর্ডার করেছি। অন্তি এক পলক চিজ কেকের দিকে তাকিয়ে উঠে পড়ে চেয়ার হতে। ম্লান মুখে হাসি টেনে বলে, সরি আন্টি, আজকে আর না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। শ্বাসরুদ্ধকর এক বিদায় নিয়ে অন্তি বেরিয়ে আসে কফি শপ হতে। অতঃপর গাড়ি নিয়ে সোজা চলে যায় অজানা এক গন্তব্যে। গাড়ির গতি, বুকের ভেতরের স্পন্দনের গতি তার মিলেমিশে একাকার। স্টিয়ারিং এ রাখা হাতে শক্তি পুরিয়ে এলেও নিজেকে অবাধ্য করে তোলে সে। প্রবল বেগে ছুটতে থাকে পিচি ঢালা রাস্তা মাড়িয়ে। সূর্যের বিদায় হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। সড়ক জুড়ে আলোর রশ্মিতে উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশ। চলন্ত গাড়ি ছুটতে ছুটতে ক্ষান্ত হয়ে থামে এক নির্জন মাঠের প্রান্তরে, যেখানে সদ্য খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার পথে ছোট ছোট বাচ্চাগুলো। গাড়ির হেডলাইট নিভে যায়। দরজা খুলে বেরিয়ে আসে অন্তি। ঝিঝি পোকার ডাক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ছোট্ট খাল পেরিয়ে বনের মাঝে কা কা করে মাথার উপর দিয়ে চলে যায় এক ঝাঁক কাক। কণ্ঠে ছিল অন্তির মতোই বিষাদ তাদের। গাড়ি ছেড়ে ছোট্ট সেই খালটার কাছে এসে বসে অন্তি। গোলাটে পানি, কচুরি পানার দিকে নিমগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। বুকের ভেতরটা অযথা ঝড় তুলছে। কানের কাছে মিসেস আদিবার মূল্যবান কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বারে বারে। কি আশ্চর্য এক যন্ত্রণা! না পারছে সহ্য করতে, না পারছে ব্যক্ত করতে। মনের বিরুদ্ধে অসংখ্য যুক্তি দাঁড় করাতে গিয়ে বারে বারে ফিরে আসে সে। কি বলবে, কি করবে, যেখানে সব কিছুতেই অক্ষম সে। এই প্রথম অন্তির নিজেকে নিয়ে ভীষণ আফসোস হয়। অসহায় অনুভব করে। নিজের কোনো পরিচয় নেই, দর্শনের কাছে বলার মতো কিছুই নেই। এ জীবনে কি পেল সে? ইস, আমি কি বোকা! কত সহজেই সুখের সন্ধানে আত্মহারা হয়ে উঠেছিলাম। কত সহজে ভালোবাসাটাকে সত্যি ভাবতে শুরু করেছিলাম। বোকা অন্তি! নিচের দিকে কেন একবারও ফিরে তাকাওনি? স্বপ্ন দেখার আগে কেন নিজেকে প্রশ্ন করোনি, কি যোগ্যতা আছে তোমার? তোমার প্রিয় মানুষটা যদি তোমার রান্না খেয়ে প্রশংসাই নাই করতে পারে, তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছে খুশি না হতে পারে, তাহলে সেই সম্পর্কটা কি আদৌ টিকবে? টিকবে না। অন্তি ঠোঁট কামড়ে নিজের ভেতরের কষ্টগুলোকে গিলতে চেষ্টা করে। সন্ধ্যার আকাশ ভারী হয়ে রাত নেমেছে। অদূরে ল্যাম্পপোস্ট হতে মলিন আলো এসে ছায়া হয়ে থাকে পেছনে। সিদ্ধান্তের পালাবদলে সে উদ্ভ্রান্তের ন্যায় হাঁপিয়ে ওঠে। কতবার আর এমন ঘাতের মুখোমুখি হবে সে? ভালোবাসা নামক শব্দটা কি সত্যিই তার কাছে কঠিন, নাকি সেই মা খালাদের কপালের স্পর্শ তার কপালে লেগেছে? অন্তির মনে হয় পৃথিবীর সব নিয়ম ভেঙে তোয়াক্কা করে
নিবিয়ান সাহেবের ভালোবাসায় নিজেকে মুড়িয়ে রাখতে, হোক নিয়ম ভঙ্গ, হোক সমাজের চোখে অসামঞ্জ, তাতে কি? একটু ভালোবাসার যত্নের অভাবে সে যে প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরে, এটা তো কেউ দেখবে না। ভালোবাসায় এত কেন ত্রুটি বের করতে হবে? মানতে মানতে না সে কিছু, এখানে হবে মানবে না সে কিছু। নিজেকে ভঙ্গুর থেকে শক্ত করার পথে দেখা হয় বাস্তবতার সাথে, ফের জাতা কলে ফিসে যায় অন্তি। মিসেস আদিবার কথাগুলো আলোড়ন তোলে তার মাঝে, সম্পর্কের স্থায়িত্ব কাল করে তুলে ভীত। একজন সুশৃঙ্খলবদ্ধ মানুষের জীবনে সে কি করে? ঘন্টার পর ঘন্টা বোঝাপড়া শেষে অন্তি আর ভার সইতে পারে না। সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে সে ফিরে আসে তার একাকিত্বের জীবনে, যেখানে তার বলতে কিছুই নেই। পকেট হতে ফোনটা বের করে মেসেজ অপশনে চলে যায়। নেভিয়ান সাহেবের উদ্দেশ্যে লিখতে শুরু করে ছোট্ট একটা বার্তা। বাস্তবতা অনুধাবন করে বুঝলাম সম্ভব না। সামগ্রিক দিক থেকে বলছি না, এবং না হতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। মেসেজটা পাঠানো মাত্র অন্তি ফোনটা পাশে ফেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকে। নিজের বুকের মধ্যখানির কষ্টটুকু বিশালতার আকাশকে বলে শুষে নিতে। একটুখানি নিস্তার চাই সে সব কিছু থেকে। আর কত? একটা মানুষ আর কতটা দুর্ভাগ্য কপাল নিয়ে এলে সব কিছু থেকে বঞ্চিত হতে পারে? বিচ্ছেদের পাল্লা এত ভারী, সুখগুলো সব দিচ্ছে আজ যে আড়ি। বিচ্ছেদের পাল্লা এত ভারী, সুখগুলো সব দিচ্ছে আজ যে আড়ি। লাইনটা সুন্দর। রাত 8:30, ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝপথে এসে গাড়ি থেমে যায় অন্তির। রাতের ব্যস্ত সড়কে হঠাৎ এমন একটা গাড়ি সামনে এসে পড়াতে কপাল ভাঁজ করে আসে তার। এখানে হয়ে আসে তার। উইন্ডো নামিয়ে সামনে পিছনে তাকিয়ে লাগাতার হর্নে বাজিয়ে যায়, কিন্তু ভীতিভাম এমন উচ্চ শব্দের হর্নেও সামনে হতে গাড়ি সরে না। মন মেজাজের চূড়ান্ত খারাপ অবস্থার মাঝে এমন উদ্ভট পরিস্থিতিতে অন্তি বিরক্ত হয়ে ওঠে। আশেপাশে সব গাড়ি চলছে, অথচ তার গাড়ি আটকিয়ে রেখেছে। উদ্দেশ্যমূলক কাজ নাকি কোনো অসুবিধা হয়েছে? ঘটনা উদ্ঘাটনের জন্য গাড়ি হতে নেমে পড়ে সে। বিকট আওয়াজ তুলে সাই সাই করে পাশ কাটিয়ে চলে যায় গাড়ি। অন্তি ধীর কদমে এগোয় সামনে। পেছন হতে অন্ধকারে নিমজ্জিত গাড়িটির ভেতরের অবস্থা অনুমান করা যায় না। কাছাকাছি আসামাত্র গাড়ির ভেতরে তাকাতে না তাকাতে হুট করে বলিষ্ঠ হাতের কবলে পড়ে সে। এক মুহূর্তে মুখ চেপে ধরে তার। অন্তি নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও চোখ দিতে পেরে ওঠে না। জোর করে গাড়িতে দরজা খুলে সরাসরি ভিতরে বসিয়ে দেয় তাকে। অতঃপর লম্বা দেখি ছায়াটি অপর পাশ ঘুরে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসে। পেছনের গাড়িটা নিয়ে তুই ফলো কর আমাদের। গম্ভীর কণ্ঠের চেনাস্বর পেতেই অন্তির চোখ চানাবড়া হয়ে ওঠে। ঘর্মান্ত মুখরেখার মাঝেই কান দিয়ে গরম ধোঁয়া নির্গত হয় তার। মুখ ফুটে অস্পষ্ট স্বরে কিছু বলার আগেই লাইট জ্বেলে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সাদা শার্টে আবৃত মানুষটাকে। শক্ত চোয়াল, শ্রীগাল দৃষ্টিতে সামনের দিকে নিবদ্ধ। ফোল্ড করে রাখা শার্টের হাতা কোনোই অবধি এসে ঠেকেছে। পেশিগুলো ফুলে পেঁপে জানান দিচ্ছে তার নীরব রাগের মাত্রা। আপনি? সিক্ত অন্তির বিস্ময় কণ্ঠের প্রশ্নর কোনো উত্তর দেয় না। দৃষ্টি পর্যন্ত সরায় না সামনে হতে। একাধারে ড্রাইভিং করতে থাকে সে। গতির কাঁটা সীমা পেরোতে থাকে ক্রমেই। অন্তি নেভিয়ান সাহেবের অনিয়ন্ত্রিত গতি, সেই সাথে চুপ থাকা দেখে শক্ত গলায় বলে, আবার কি পাগলামো করছেন আপনি? এমন কেন করছেন? জোর করে সব কিছুর উদ্ধার করতে চান আপনি, তাই না? আমার মতামতের কোনো দাম নেই আপনার কাছে? গাড়ি থামান বলছি। শিখদের ভাবমূর্তির কোনো পরিবর্তন হয় না। অন্তির বলা কথাগুলো দেয় না বিশেষ পাত্তা। স্টিয়ারিংয়ে রাখা হাতের কার্য চলতে থাকে তার মতো করে। আর এতে রাগে দুঃখে অন্তি হতবিহ্বল গলায় বলে, সব সময় ডেয়ার ডেভিল মুডে চলে যান আপনি। গাড়ি থামাতে বলছি আপনাকে, কেন শুনছেন না? মনে করবেন না আমার না ফোর্সফুলি হ্যাঁ হবে। সব কিছুর একটা লিমিটেশন থাকে।
যেটা হওয়ার না সেটা হবে না, দ্যাটস ইট। অন্তির গলার স্বরে কথাগুলো এসে ধাক্কা খায়, জড়িয়ে আসে তার কণ্ঠ। এতক্ষণ মনের মধ্যে চেপে থাকা আগুনের শিখা স্ফুলিঙ্গ আকারে বেরিয়ে আসতে থাকে, চোখ ঘোলাটে হয়ে ওঠে। তার না পাওয়ার দুনিয়ায় হঠাৎ আগমন হওয়া এই আগন্তুক বারবার তাকে নিস্তেজ করে তোলে, প্রতি ক্ষেত্রে তাকে করে দেয় ভঙ্গুর। আপনি আপনার লাইফ নিয়ে শান্তিতে থাকুন, আমাকে শান্তিতে থাকতে দিন। আই এম নট ইউজড টু সোশ্যাল নর্মস। আর কতবার বললে আপনি বুঝবেন? অন্তির মৃদু চিৎকার করে বলা কথাতেও টলে না সিক্ত। সামান্য ভ্রুক্ষেপ অব্দি করে না অন্তির দিকে। গম্ভীর মুখরেখায় সে একইভাবে থাকে তার স্থানে। দুর্বার গতিতে ছুটে চলে গাড়ি। শিখদের অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালানোর ধাঁচটা আজ যেন পুরোপুরি প্রকাশ পায়। ঢাকার মধ্যে আস্তে আস্তে 9:30টার কাছাকাছি বেজে যায়। অন্তির আদেশ অনুরোধ সমানতালে উপেক্ষা করে সে ডান হাতে পকেট হতে ফোন বের করে কল করে কাউকে। ছোট 2 শব্দের প্রয়োগ করা মাত্র আবারও ফোন রেখে দেয় সাথে সাথে। দীর্ঘক্ষণ যাবৎ কথা বলতে বলতে অন্তি ক্লান্ত হয়ে যায়। লৌহ মানবটাকে সে বিন্দুমাত্র তার অবস্থান থেকে টলাতে না পেরে হাল ছেড়ে দেয়। আর কিছুই বলার নেই তার। ঢাকার মধ্যে ফ্যাশন টাওয়ার নামক সুবিশাল এক ভবনের সামনে এসে থামে গাড়ি। সিক্ত কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ মানুষটাকে ভালোভাবে চোখে পড়ে অন্তির। পরিপাটি লোকটার মধ্যে কিছুটা অগোছালো ভাব দেখা যায়। ইন করা শার্টের এক পাশটা বেরিয়ে পড়েছে, চোখে মুখে অসম্ভব ক্লান্তির ছাপ। কিন্তু চোখের দৃষ্টি তার যে কাউকে ধরাশা করতে সক্ষম। অন্তি ভাবে এবার হয়তো গম্ভীর মানবটা মুখ খুলবে। দরজা খুলে নামার জন্য বলবে, কিন্তু দুর্ভাগ্য, তার ধারণা ভুল প্রমাণিত করে 1 সেকেন্ড সময় নেয় না সিক্ত। নিজ হাতে দরজা খুলে সরাসরি অন্তির দিকে হাত বাড়িয়ে দেয় সে নিরুত্তর ভঙ্গিতে। নেভিয়ান সাহেবের কার্যে অন্তি সামনের দিকে দৃষ্টি রেখে চুপিসারি দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে রাগের পাহাড় এসে জমে। একইভাবে সেও ধরে রাখে নিজের দাম্ভিকতা, না তাকায় সিক্তের দিকে, না বাড়ায় হাত। অনড় হয়ে থাকে একই জায়গায়। সিক্ত কয়েক সেকেন্ড চুপ করে অপেক্ষা করে, অতঃপর অন্তির নীরব প্রত্যাখ্যান উপলব্ধি করতেই নিজ হতে সাবধানে হাত ধরে বের করে আনে তাকে। অন্তি বিস্ফোরিত নেত্রে মাত্র ঘটা ঘটনা বুঝে উঠতে তাকে নিয়ে সরাসরি হাঁটা দেয় সিক্ত। নিচতলা পেরিয়ে সরাসরি দোতলার ওঠার পথে অন্তি রাগান্বিত স্বরে বলে, জিন ধরেছে আপনাকে? সিক্ত কোনো প্রত্যুত্তর করে না। দোতলায় উঠে নির্দিষ্ট এরিয়ায় যাওয়া মাত্র থাই ডোর টেনে প্রবেশ করে সে। কাজী অফিস, বিয়ে ও তালাক নিবন্ধন করা, পারিবারিক অধিকার সুরক্ষা করা, যোগাযোগ কাজী জমিল উদ্দিন রহমানী। অফিসের ঠিকানা উত্তরা, সেক্টর 2, মোবাইল নাম্বার 01780 ****। সোফায় বসা এক গাদা পরিচিত মুখ। একদিকে নানু খালামণি পালক, অন্যদিকে ফয়সাল সাহেব, মিসেস আদিবা এবং আনিশা। অন্তির মাথায় আকাশ ভেঙে পড়ে, ঠাউর করতে পারে না কোনো কিছুই। বিস্ফোরিত নেত্রে তার স্বাভাবিক হওয়ার সুযোগ পায় না। কি হচ্ছে এসব? অন্তির আগমনে কাজী সাহেব সহ সকলে হাঁপ ছেড়ে বাঁচে, শুধুমাত্র মিসেস আদিবা ব্যতীত। ছেলের আকস্মিক এমন সিদ্ধান্তে সে বাখারা পারছে না মুখ ফুটে কিছু বলতে। 1.5 ঘন্টার মাঝে সবাইকে এখানে এনে হাজির করেছে সিক্ত। ছেলের বেপরোয়া স্বভাব দেখে সে হতাশার নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। সিক্ত অন্তিকে চেয়ারে টেনে বসার ইঙ্গিত দিতে অন্তি ঘাড় ঘুরিয়ে নানুর দিকে একবার, খালামণির দিকে, পালকের দিকে একবার চায়। প্রত্যেকেই তাকে বসার জন্য চোখের ইশারায় আশ্বস্ত করে। অন্তি চৌচির ঠোঁটখানি জিহ্বা দ্বারা বিজিয়ে নিয়ে কাঠ হয়ে বসে পড়ে চেয়ারে। শরীরের সমস্ত শক্তি সে ছেড়ে দেয় নিমিষেই। আর সম্ভব হচ্ছে না। সিক্ত পাশের চেয়ারটায় বসে বাবার দিকে তাকাতেই ফয়সাল সাহেব গলার স্বর পরিষ্কার করে বলেন, কাজী সাহেব শুরু করুন। আমি এ বিয়েতে রাজি না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করার মাঝে থেমে যায়। প্রশ্নাত্মক চাহনিতে
সিক্তের দিকে তাকাতে সিক্ত চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে, শার্টের হাতা কোনোয়ে অবধি আর একটু গুটিয়ে নির্বিকার ভঙ্গিতে পেপার ওয়েট ঘোরাতে থাকে। সিক্ত পাগলামি বন্ধ করে, দেখছো তো অন্তি বিয়ে করতে চাইছে না, শুনতে পারছো না? আশ্চর্য, তুমি এত হাইপার হচ্ছ কেন? প্রেশার ফল করবে, শান্ত হয়ে বসো। মিসেস আদিবা সামনের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলেন, তুমি কি চোখ দেখতে পাচ্ছ না কিছু, নাকি কানে শুনতে পারছো না? যেখানে অন্তি নিজেই বিয়ে করতে চাইছে না সেখানে তোমার ছেলে জোর করে এমনটা হয়? মা শান্ত হও, এসব বলে কোনো লাভ নেই এখন আর। সিক্ত যেহেতু সবাইকে টেনে এনেছে বিয়ে করেই ছাড়বে, অযথা চিল্লাপাল্লা করে মান সম্মান নষ্ট করো না। ওদের কানে সব আসছে। মিসেস আদিবার কথাতে তার অমত আরও তীব্র হয়ে ওঠে। একজন মানুষ চায় না তাকে কোনোভাবেই, তাহলে সে কিভাবে যাবে তার কাছে? বিয়ে মানে তো শুধু স্বামীর সাথে সম্পর্ক তৈরি হওয়া নয়, এর পাশাপাশি শ্বশুর শাশুড়ি সবার সাথে সম্পর্ক তৈরি হয়। সেখানে অন্তি সমস্যা কি? সাইকি এসে পাশে দাঁড়াতেই অন্তি চোখ তুলে তাকায় তার দিকে, থমথমে কণ্ঠে বলে, খালামণি ওনাকে বলো পাগলামি না করতে। আমি কোনোভাবেই বিয়ে করব না। তুমি এত দুষ্ট চুড়োই পাখি, আবার আমার ভাইটাকে রিজেক্ট করছো? তুমি না কথা দিয়েছিলে আমাকে আর ছেড়ে যাবে না? এই, তোমার কথার মূল্য আমি খুব কষ্ট পেলাম, যাও তোমার সাথে। আরে আনিশা আপুর দিকে তাকাতে পারে না অন্তি, ঠোঁট ভেঙে কান্না আসার উপক্রম হয় তার। পরিস্থিতি আর বাস্তবতার কাছে একদম অসহায় মেয়েটা, কোন দিকে যাবে সে? কোনো দিকে যে কুল নেই। কতক্ষণ অপেক্ষা করতে হবে এভাবে? রাত তো 10টা বেজে গেল, অফিস বন্ধ করব তো আমি। কাজী সাহেবের কথা শুনে ফয়সাল সাহেবের পায়ের পা তুলে পাশে রাখা চায়ের কাপটা হাতে তুলে নেয়। আয়েশি ভঙ্গিতে খেতে খেতে বলে, আজকে একটু নিয়ম ভঙ্গ করুন, পরিস্থিতি স্বাভাবিক হোক, বিয়েটা হয়ে যাক, তারপরে অফিস বন্ধ করুন। যে পরিস্থিতি দেখছি মনে হয় না সহজে স্বাভাবিক হবে। যদি শেষ রাত হয়ে যায়? হবে, সমস্যা কি? শেষ রাতে কি বিয়ে পড়ানো যায় না? কাজী সাহেব ছেলের বাবার দায়সারা জবাবে চোয়াল ঝুলান। বিস্ময় কণ্ঠে তাকিয়ে বলেন, যাই, কিন্তু ধৈর্য ধরুন জনাব, আসুন আমরা চা খাই। আনিশা, 1 কাপ চা দাও ওনাকে। না না না, চা আমি খাবো না। 2 কাপ খাওয়া শেষ। নির্নিমেষ সময় কেটে যায়, রাত অগ্রসর হতে থাকে গভীরের দিকে। ঘড়ির কাঁটার অনবদ্য ঘূর্ণনে টিকটিক আওয়াজ পাওয়া যায় 12টার ঘরে। কাজী সাহেব টেবিলের উপরে গভীর ঘুমে নিমজ্জিত। পালক, আনিশা, সাইকে তিনজন এই অসময়ে উপায় না পেয়ে বন্ধুত্ব বাঁধিয়ে গল্প করতে মশগুল। ফয়সাল সাহেব নাকের ডগায় চশমা টেনে ফোনে শেয়ার বাজারের হালচাল দেখতে ব্যস্ত। তার ওই পাশে তার সহধর্মিণী চুপচাপ ভঙ্গিতে বসে আছে, মুখে কুলো পেটে। অন্যদিকে সাহিরা খানম অনেকক্ষণ যাবৎ অন্তিকে বকাবকি করা শেষ করে চুপচাপ চোখ বুজে তাসবিহ পাঠ করছেন। অন্তির ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, তবুও এই লোকটাকে হারাতে সে তার জীবনের সবচেয়ে কঠিন কাজটা করে। চুপচাপ 2.5 ঘন্টা বসে থাকে অনড় চিত্তে। এই জীবনে ঘুম ছাড়া চোখ খোলা অবস্থায় এক স্থানে কখনোই সে এভাবে বসে থাকেনি। আজ বিশ্ব রেকর্ড হয়ে গেল। ভেতরে ভেতরে সে গুমড়ে ওঠে, উঠে দাঁড়ানোর জন্য চটপট করে। পালকের গল্পের আসর দেখে মনে মনে দুঃখে পাগল প্রায় হয়ে ওঠে। সিক্তের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই দেখতে পায় এই লোক একই ভঙ্গিতে 2 পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। অন্তি বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলে, এই লোকের এত জেদ, এত একরেখা ভাব, এ তো দেখছি অন্তির সমান। সিক্ত স্কয়ার, আমি রাজি, হ্যাঁ? কাজী সাহেব এবং সিক্তবাদে একসঙ্গে সবাই আঁতকে ওঠে। অন্তির কথা বিশ্বাস করে না কেউই। সবাই একসঙ্গে উঠে এসে ব্যাপক আগ্রহে বলে, আবার বলো। অন্তি সিক্তের দিকে এক নজর তাকিয়ে শক্ত গলায় বলে, আমি রাজি। কাজী সাহেব, কাজী সাহেব, জোরালো গলায় চিল্লানিতে কাজী সাহেব ঘুম ছেড়ে ধরপড়িয়ে উঠেন। চোখে চশমা পড়তে পড়তে বেতি ব্যস্ত গলায় বলে, সকাল হয়ে গেছে নাকি? না না, আপনার ভাগ্য ভালো, শেষ রাত হয়নি, মধ্যরাতে বিয়েটা সম্পূর্ণ করতে পারছেন। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেলে রেজিস্ট্রি খাতা বের করতে করতে বলেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখবো আমি এই দিনের কথা, আর এই বিয়ের কথা জীবনে ভুলবো না। আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। সাহিরা খানম উঠে এসে অন্তির মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে দেয়। নতুন বইয়ের মতো অন্তির লজ্জায় মাথা নুয়ে ফেলে। তৎক্ষণাৎ দুপক্ষের সাক্ষীদাতা উপস্থিত থাকা
সাপেক্ষে বিয়ে পড়ানো শুরু হয়। সমস্ত নিয়ম ধারা মেনে কাজী সাহেব অন্তিকে বলে কবুল বলতে। অন্তির জীবনে বিশেষ মুহূর্তে নার্ভাস হয়ে পড়ার আগে সাইকি পালক দুপাশে এসে পাশে দাঁড়ায় তার। একটুখানি সাহস দিতেই অন্তির সমাজের সব নিয়ম তোয়াক্কা করে তার ভালোবাসার নিয়মকে জিতিয়ে দেয়। মনে মনে রাগ বসে থাকলেও সব কিছুকে পিছু পেলে ধীর গলায় বলে কবুল 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 আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার সিক্তের দিকে নজর ফেরান। প্রয়োজনীয় সব কিছু বলা শেষে সিক্তকে কবুল বলতে বলেন তিনি। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে সিক্ত স্বাভাবিক গলায় বলে কবুল 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 আলহামদুলিল্লাহ। অবশেষে বিয়ে পড়ানো শেষ হয়। রেজিস্ট্রি পেপারে চলে স্বাক্ষর। সব কার্য শেষ হতে সিক্ত এতক্ষণে নিজের কঠিন সংযম ভাঙে। শান্ত দৃষ্টিতে তার পাশে বসা সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর সামনে হতে ঘোমটা আলতো হাতে তুলে কপালে এঁকে দেয় মিষ্টি এক স্পর্শ। অতঃপর চোখে চোখ রেখে কণ্ঠ নামিয়ে বলে মিসেস ফাইরাজ আহমেদ সিক্ত, আপনার একটা নায়ের পরিণতি হচ্ছে এই বিয়ে। বাকি 2 নায়ের হিসেবে তোলাই রইল। সময় মতো সেগুলোর পরিণতি ও দেখতে পাবেন। রিলিজিয়াসলি অ্যান্ড অফিসিয়ালি ইউ আর মাই ওয়াইফ, নাও মাই ওয়াইফ। আপনি আপনার ইচ্ছা মতো উড়ে বেড়ান, আমার কোনো সমস্যা নেই। দিন শেষে আমার কাছে ফিরবেন, দ্যাটস মাই অর্ডার। অন্তি সিক্তের ঠান্ডা স্বরের কথা শুনে নির্বাক হয়ে যায়। একটা কথাও তার ঠোঁট ফুটে বের হয় না। গোল গোল চোখ করে তাকিয়ে থাকে নির্নিমেষ। সিক্ত ক্ষীণ হেসে বলে মাই বিগেস্ট রেড ফ্ল্যাগ ইজ, আমি চুপ থেকে আমার চাওয়াগুলো অর্জন করার চেষ্টা করি, না পাওয়া পর্যন্ত হাল ছাড়ি না, কোনোভাবেই না। ইউ আর ওয়ান অফ দেম।